আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। একজন গুরুর প্রতি বা ধরুন কোনো শিক্ষকের প্রতি বিশ্বাস বা আনুগত্য প্রমাণের জন্য একজন শিষ্য ঠিক কত দূর যেতে পারে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমরা তো প্রায় আনুগত্য বা লয়্যালটির কথা বলি, কিন্তু তার সীমাটা কোথায়? ঠিক তাই। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজ ডুব দেব প্রাচীন ভারতের বৈদিক যুগের এক অসাধারণ গল্পে। ঋষি আয়োধ ধূম্য এবং তার একনিষ্ঠ শিষ্য উপমন্যুর কাহিনী। একদম। এটা এমন একটা গল্প যা বাইরে থেকে দেখলে বেশ সরল মনে হতে পারে, গুরুর আদেশ আর শিষ্যের পালন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে কি বলে মনস্তত্ত্ব, প্রশিক্ষণ আর বিশ্বাস নিয়ে অনেকগুলো গভীর স্তর। আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে উপমন্যুর গুরুভক্তির সেই চরম পরীক্ষাগুলো, যার পরিণতিতে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে একটা শুকনো কুয়োর মধ্যে পড়ে গিয়েছিলেন। আর আমাদের আজকের মিশন শুধু গল্পটা বলা নয়, তাই না? আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব এই কঠিন পরীক্ষাগুলোর আসল উদ্দেশ্য কী ছিল। এগুলো কি শুধুই এক ধরনের নিষ্ঠুরতা, নাকি আধুনিক সময়ের স্ট্রেস টেস্টিংয়ের মতো কোনো উন্নত প্রশিক্ষণ কৌশল? ঠিক। আর সবচেয়ে বড় কথা, এই গল্প থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি শিখতে পারি শিক্ষক ছাত্রের সম্পর্ক বা যে কোনো আনুগত্যের সম্পর্ক নিয়ে। চলুন তাহলে এই কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। গল্পের শুরুটা কিন্তু বেশ সাদামাটা। গুরু ধৌম্যের আশ্রমে উপমন্যুকে একটা দায়িত্ব দেওয়া হলো, গরু চড়ানোর দায়িত্ব। উপমন্যু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বনে গরু চড়াতেন। কিন্তু কিছুদিন পরই গুরু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। কি রকম? তিনি দেখলেন উপমন্যু সারাদিন বনে এত পরিশ্রম করছেন, আশ্রম থেকে কোনো খাবারও নিচ্ছেন না, অথচ তার স্বাস্থ্য দিন দিন আরও ভালো হচ্ছে, চেহারায় একটা জেল্লা দেখা যাচ্ছে। আচ্ছা। তখন কৌতূহলী হয়ে গুরু তাকে ডেকে জিজ্ঞেস করলেন, উপমন্যু, তুমি তো সারাদিন বনে থাকো, আশ্রমের খাবারও খাও না, তাহলে তোমার এমন হৃষ্টপুষ্ট স্বাস্থ্যের রহস্যটা কি? তুমি কি খাও? আর এখান থেকেই কিন্তু পরীক্ষার প্রথম ধাপটা শুরু হচ্ছে। ঠিক। এটা শুধু একটা সাধারণ প্রশ্ন নয়, এটা একটা ইনভেস্টিগেশনের শুরু। গুরু দেখতে চাইছেন তার শিষ্য কতটা সৎ। একদম। উপমন্যু খুব সরলভাবে উত্তর দিলেন, গুরুদেব, আমি কাছের গ্রাম থেকে ভিক্ষা করে যা পাই তাই খাই। আর এই উত্তর শোনার সঙ্গে সঙ্গেই গুরু ধৌম্য প্রথম নিয়মটা আরোপ করলেন। তিনি বেশ কঠোরভাবেই বললেন, এটা গুরুকুলের নিয়ম বিরুদ্ধ। ভিক্ষা করে যা কিছু পাওয়া যাবে তার সবটাই প্রথমে গুরুকে অর্পণ করতে হয়। আমার অনুমতি ছাড়া তুমি তার কিছুই খেতে পারো না। উপমন্যু বিনা দ্বিধায় সেই আদেশ মাথা পেতে নিলেন। হ্যাঁ। দেখুন, এই নিয়মটা আপাত দৃষ্টিতে শুধু খাবার নিয়ে মনে হলেও এর মনস্তাত্ত্বিক প্রভাবটা কিন্তু অনেক গভীর। সেটাই আমি জানতে চাইছিলাম। এর মূল উদ্দেশ্য হলো শিষ্যের মনে আমার বা ব্যক্তিগত এই ধারণাটাকে ভেঙে দেওয়া। এটা হলো অহং ত্যাগ বা ইগো ডিসলিউশনের প্রথম পার্ট। আচ্ছা আচ্ছা। আজকের কর্পোরেট জগতেও আমরা একটা কথা বলি, ডিট্যাচ ফ্রম দি আউটকাম, অর্থাৎ নিজের শ্রমের ফলের প্রতি আসক্তি ত্যাগ করা। গুরু এখানে ঠিক সেটাই শেখাচ্ছেন। বাহ, খুব সুন্দর একটা আধুনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলেন। কিন্তু গল্পটা তো এখানেই থামছে না। না, একদমই না। উপমন্যু রোজ সব ভিক্ষা গুরুকে দেওয়া শুরু করলেন, কিন্তু তারপরেও তার স্বাস্থ্যের কোনো অবনতি হলো না। গুরু আবার অবাক হলেন। হ্যাঁ, তিনি উপমন্যুকে ডেকে আবার জিজ্ঞেস করলেন, উপমন্যু, আমি তো তোমার সব ভিক্ষা নিয়ে নিই, তারপরেও তুমি কিভাবে এমন স্বাস্থ্যবান রয়েছ? অর্থাৎ শিষ্য কোনো একটা উপায় বের করে নিয়েছে। গুরু এখন দেখতে চাইছেন শিষ্য কি নিয়মের ফাঁক খুঁজছে, নাকি তার টিকে থাকার প্রবৃত্তিটা বেশি শক্তিশালী। ঠিক। উপমন্যু এবারও সত্যি কথাই বললেন। জানালেন যে তিনি গুরুকে প্রথমবার পাওয়া ভিক্ষা দেওয়ার পর নিজের জন্য দ্বিতীয়বার ভিক্ষা করতে যান। একদম। এটা শুনে গুরু ধৌম্য আরও কঠোর হলেন। বললেন, এটা তো লোভের লক্ষণ। তুমি নিজের পেট ভরানোর জন্য গৃহস্থদের ওপর দুবার বোঝা চাপাচ্ছ। এটা অন্যায়। আমি তোমাকে দ্বিতীয়বার ভিক্ষা করতে নিষেধ করছি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। গুরু কিন্তু বলতে পারতেন, তুমি নিয়ম ভেঙেছ। হ্যাঁ, তা তো বলতেই পারতেন। তা না বলে তিনি বিষয়টাকে একটা নৈতিক দৃষ্টিকোণ দিলেন। এটা লোভ, এটা গৃহস্থদের ওপর বোঝা। তিনি শুধু নিয়ম চাপিয়ে দিচ্ছেন না, নিয়মের পেছনের যুক্তিটাও ব্যাখ্যা করছেন। এটা প্রশিক্ষণের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। উপমন্যু সেটাও মেনে নিলেন।
কিন্তু এর পরেও দেখা গেল তিনি দিব্যি স্বাস্থ্যবানই থাকলেন। কি আশ্চর্য! গুরুর কৌতূহল এবার চরমে। তিনি আবার প্রশ্ন করলেন। এবার উপমন্যু জানালেন যে তিনি গরুগুলোর দুধ পান করে ক্ষুধা মেটান। আচ্ছা, গুরু মনে করিয়ে দিলেন, এই গরুগুলো আশ্রমের সম্পত্তি। আমার অনুমতি ছাড়া এই দুধ পান করা তোমার জন্য অনুচিত। সেটাও নিষিদ্ধ করা হলো। পরীক্ষাটা ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। একটা একটা করে তার বেঁচে থাকার সমস্ত অবলম্বন কেড়ে নেওয়া হচ্ছে। প্রথমে ভিক্ষার অধিকার, তারপর দুধ। এটা অনেকটা আধুনিক সময়ের সিলেকশন প্রসেসের মতো, তাই না? যেখানে ধীরে ধীরে চাপ বাড়িয়ে দেখা হয় একজন প্রার্থী কতটা মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারে। একদম। এরপর যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। কিছুদিন পর গুরু দেখলেন উপমন্যুর স্বাস্থ্য একই রকম আছে। এবার কি উপায় বের করলো সে? এবার তিনি আবার তাকে ডাকলেন। এবার উপমন্যু একটু লজ্জিত হয়ে বললেন, গুরুদেব, বাছুরেরা যখন মায়ের দুধ খায় তখন তাদের মুখ থেকে যে ফেনা গড়িয়ে পড়ে, আমি সেই ফেনাটুকু খেয়ে ক্ষুধা মেটাই। বাঁচার জন্য কি অসাধারণ এক উপায়! এটা তার রিসোর্সফুলনেস বা সৃজনশীলতার পরিচয় দেয়। কিন্তু গুরু এটাকে সেভাবে দেখলেন না, তাই তো? না, গুরু ধম্ম ছিলেন একজন নির্মম পরীক্ষক। তিনি যুক্তি দেখালেন, বাছুরগুলো তোমার প্রতি দয়াবশত হয়তো নিজেদের ভাগের দুধ না খেয়ে বেশি ফেনা ফেলে দিচ্ছে। এতে তাদেরই ক্ষতি হচ্ছে। তুমি তাদের প্রতি অবিচার করছো। আজ থেকে এটাও নিষিদ্ধ। এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। উপমন্যুর টিকে থাকার জাগতিক সমস্ত রাস্তা এবার বন্ধ। ভিক্ষা বন্ধ, দুধ বন্ধ, এমনকি ফেনা পর্যন্ত বন্ধ। আপনি বলছিলেন আধুনিক ট্রেনিংয়ের কথা। হ্যাঁ, যদি আমরা এটাকে একটা বড় প্রেক্ষাপটে দেখি, তাহলে এটা অনেকটা আধুনিক এলিট ফোর্সের ট্রেনিংয়ের হেল উইকের মতো, যেখানে একজন প্রশিক্ষণার্থীকে তার স্বাভাবিক অবলম্বনগুলো যেমন ঘুম, খাবার, আরাম সবকিছু থেকে বঞ্চিত করা হয়। উদ্দেশ্য হলো তার ভেতরের আসল শক্তি, তার মানসিক দৃঢ়তা আর লক্ষ্যের প্রতি তার অবিচল নিষ্ঠা পরীক্ষা করা। তাহলে গুরু ধম্ম কি নিষ্ঠুর ছিলেন, নাকি তিনি একজন অসাধারণ প্রশিক্ষক ছিলেন, যিনি জানতেন তার শিষ্যের ভেতরের সেরাটা বের করে আনার জন্য তাকে ব্রেকিং পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে? আমার তো মনে হয় দ্বিতীয়টাই সত্যি। তিনি উপমন্যুর শরীরকে কষ্ট দিচ্ছিলেন না, তিনি তার মনকে পরীক্ষা করছিলেন। তিনি দেখতে চাইছিলেন জাগতিক কোনো অবলম্বন ছাড়াই একজন শিষ্য শুধুমাত্র গুরুর আদেশের উপর, অর্থাৎ সিস্টেমের উপর কতটা বিশ্বাস রাখতে পারে। এটা ছিল বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। একদম। আর এই চূড়ান্ত পরীক্ষার পরই ঘটল সেই ভয়াবহ বিপর্যয়। সমস্ত খাবার বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ক্ষুধায় কাতর উপমন্যু জঙ্গলে ঘুরতে ঘুরতে কি খাবেন বুঝতে না পেরে অর্ক গাছের পাতা খেয়ে ফেললেন। অর্ক গাছ অর্থাৎ আকন্দ গাছ, যার পাতা আর কষ দুটোই অত্যন্ত বিষাক্ত। এটা ছিল ক্ষুধার্ত মানুষের একটা মরিয়া পদক্ষেপ। যখন যুক্তি কাজ করে না, তখন মানুষ প্রবৃত্তির দ্বারা চালিত হয়, আর প্রকৃতি তার নিয়ম অনুযায়ী কাজ করে। ঠিক তাই। আর এর পরিণতি হলো ভয়াবহ। অর্কের বিষাক্ত রস পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে উপমন্যুর দৃষ্টিশক্তি চলে গেল। তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু সেই অবস্থাতেও তার কর্তব্যে কোনো ত্রুটি ছিল না। তিনি অন্ধ অবস্থাতেই গরুগুলোকে নিয়ে আশ্রমে ফেরার চেষ্টা করছিলেন। পথ দেখতে না পেয়ে হোঁচট খেতে খেতে তিনি জঙ্গলের মধ্যে একটা শুকনো কুয়োর মধ্যে পড়ে গেলেন। ভাবা যায় সেই মুহূর্তটার কথা। চারদিকে অন্ধকার, চোখেও অন্ধকার, পেটে তীব্র খিদে আর শরীর অবসন্ন, এক কথায় রক বটম। কিন্তু এখানে গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে যা অনেকেই এড়িয়ে যায়। সেটা হলো গুরুর প্রতিক্রিয়া। হ্যাঁ, এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আশ্রমের সন্ধ্যা গড়িয়ে গেলেও যখন উপমন্যু ফিরলেন না, তখন গুরু ধৌম্য উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি কিন্তু এটা বলেননি যে ও নিয়ম মানেনি তাই ও শাস্তি হয়েছে। বরং তিনি অন্য শিষ্যদের দেখে বললেন, আমি উপমন্যুর সমস্ত খাবারের উৎস বন্ধ করে দিয়েছি। সে নিশ্চয়ই ক্ষুধার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং ফিরতে পারছে না। আমাদের এখনই ওকে খুঁজতে বেরোতে হবে। এই একটা কথাই গুরু ধৌম্যের চরিত্রটাকে সম্পূর্ণ অন্য আলোতে দেখায়। এটা প্রমাণ করে যে তিনি নিষ্ঠুর ছিলেন না, একদমই না। বরং তিনি তার পরীক্ষার পরিণতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন। তিনি ঠিকই হিসেব রেখেছিলেন যে শিষ্যকে কতটা চাপের মধ্যে ফেলা হয়েছে। এটা কোনো খেয়ালি অত্যাচার ছিল না, এটা ছিল একটা নিয়ন্ত্রিত পরীক্ষা বা কন্ট্রোলড এক্সপেরিমেন্ট। একজন ভালো কোচের মতো। ঠিক, যিনি জানেন অ্যাথলিটকে কখন ব্রেক পয়েন্ট পর্যন্ত পুশ করতে হবে, কিন্তু তাকে ভেঙে যেতে দেওয়া যাবে না। এরপর গুরু
গুরু এবং অন্য শিষ্যরা জঙ্গলে উপমন্যুকে খুঁজতে বেরোলেন। তারা চিৎকার করে ডাকতে লাগলেন, উপমন্যু, বৎস, কোথায় তুমি? আর বনের সেই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা দুর্বল উত্তর ভেসে এলো, গুরুদেব, আমি এখানে। আমি অন্ধ হয়ে গিয়ে একটা কুয়োর মধ্যে পড়ে গেছি। সেই মুহূর্তের নাটকীয়তা একবার কল্পনা করুন। গুরু যখন কুয়োর কাছে পৌঁছে সবটা শুনলেন, তিনি কিন্তু ভেঙে পড়েন না বা শিষ্যকে তিরস্কারও করলেন না। না, তিনি তৎক্ষণাৎ একটা সমাধান দিলেন। কি বললেন তিনি? তিনি বললেন, বৎস, হতাশ হয়েও না। তুমি দেবতাদের চিকিৎসক অশ্বিনী কুমারদের স্তব করো, তারাই তোমার দৃষ্টি ফিরিয়ে দিতে পারবেন। মানে তিনি উপমন্যুকে সরাসরি সাহায্য না করে তাকে নিজের ভেতরের আধ্যাত্মিক শক্তিকে ব্যবহার করতে অনুপ্রাণিত করছেন। আচ্ছা, অশ্বিনী কুমাররা হলেন যমজ দেবতা। পৌরাণিক কাহিনীতে তারা স্বর্গের চিকিৎসক হিসেবে পরিচিত। তাদের নিরাময়ের ক্ষমতা অপরিসীম। তাই এই পরিস্থিতিতে তাদের স্মরণ করাটা ছিল সবচেয়ে যৌক্তিক এবং আধ্যাত্মিক উপায়। গুরু তাকে মাছ না দিয়ে মাছ ধরার উপায় শিখিয়ে দিচ্ছেন। এক্কেবারে। আর উপমন্যুর ভক্তি আর মানসিক শক্তি দেখুন। কুয়োর সেই গভীর অন্ধকারে ক্ষুধার্ত এবং অন্ধ অবস্থায় দাঁড়িয়ে তিনি এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ বৈদিক শ্লোক রচনা করে অশ্বিনী কুমারদের স্তব করতে শুরু করলেন। আর তার সে আন্তরিক স্তবে সন্তুষ্ট হয়ে দেবতারা আবির্ভূত হলেন। হ্যাঁ, কিন্তু এটা একটা অলৌকিক মুহূর্ত, সন্দেহ নেই। কিন্তু গল্পের আসল ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পরীক্ষাটা এখনো বাকি ছিল। ঠিক এখানেই গল্পটা সাধারণ আনুগত্যের কাহিনী থেকে একটা অসাধারণ দর্শনে পরিণত হয়। একদম। অশ্বিনী কুমাররা উপমন্যুর সামনে আবির্ভূত হয়ে তাকে একটি পিঠা দিলেন, সংস্কৃতে যাকে বলা হয় অপূপ। তারা বললেন, উপমন্যু, আমরা তোমার ভক্তিতে প্রসন্ন। এই পিঠাটি খাও, তোমার দৃষ্টিশক্তি সঙ্গে সঙ্গে ফিরে আসবে। যে কোনো সাধারণ মানুষ বা এমনকি একজন অসাধারণ মানুষও এই পরিস্থিতিতে এক মুহূর্ত ভাবত না। জীবন মৃত্যুর প্রশ্ন যেখানে, সেখানে দেবতাদের দেওয়া প্রসাদ মানে প্রত্যাখ্যান করার কথা কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু উপমন্যু সাধারণ ছিলেন না। সেই চরম মুহূর্তে যখন তার দৃষ্টি ফিরে পাওয়াটা সবচেয়ে জরুরি, তখনও তিনি পিঠাটি প্রত্যাখ্যান করলেন। কি বললেন তিনি? তিনি বললেন, হে দেবগণ, আপনাদের অশেষ করুণা, কিন্তু আমার গুরুকে অর্পণ না করে আমি এটি গ্রহণ করতে পারবো না। আমার ব্রত হলো গুরুর অনুমতি ছাড়া আমি কিছুই গ্রহণ করি না। এটাই হলো গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। একদিকে দেবতাদের প্রত্যক্ষ আদেশ, আরেকদিকে গুরুর প্রতি তার পরোক্ষ আনুগত্যের প্রতিজ্ঞা। কি সাংঘাতিক এক উভয় সংকট! এটা আর সাধারণ আনুগত্য নয়, এটা হলো নীতির প্রতি আনুগত্য। ঠিক। দেবতারা তাকে বোঝানোর চেষ্টা করলেন। তারা একটা যুক্তিও দিলেন। বললেন, জানো উপমন্যু, তোমার গুরু ধৌম্য একসময় তার গুরুর কাছে শিক্ষা নেওয়ার সময় আমাদের কাছ থেকে ঠিক এমনই একটি পিঠা গ্রহণ করেছিলেন এবং তিনিও তার গুরুকে নিবেদন করেননি। মানে তোমার গুরু যা করেছেন তুমিও তা করতে পারো, এতে কোনো দোষ হবে না? হ্যাঁ, এটাই বললেন। এটা একটা মারাত্মক প্রলোভন। দেবতারা তাকে শুধু একটা সহজ রাস্তা দেখাচ্ছেন না, তারা সেই রাস্তার একটা নৈতিক জওয়াজ বা জাস্টিফিকেশনও দিয়ে দিচ্ছেন। কিন্তু উপমন্যু সেই ফাঁদে পা দিলেন না। একদমই না। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়ভাবে বললেন, দেবতাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আমার গুরু যা করেছেন তা তার সিদ্ধান্ত, কিন্তু আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হতে পারবো না। বাহ, এখানেই বোঝা যায় গুরু ধৌম্য সফল। তিনি উপমন্যুকে এমনভাবে তৈরি করেছেন যে সে শুধু আদেশ পালন করতে শেখেনি, সে আদেশের পেছনের নীতি বা প্রিন্সিপালকে সম্মান করতে শিখেছে। তার আনুগত্য এতটাই গভীরে যে স্বয়ং দেবতারাও তাকে টলাতে পারলেন না। উপমন্যুর এই অবিচল ভক্তিতে দেবতারা মুগ্ধ এবং বিস্মিত হলেন। তারা হেসে বললেন, উপমন্যু, আমরা তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তোমার গুরুভক্তি তোমার গুরুর চেয়েও শ্রেষ্ঠ। আমরা তোমার আনুগত্যে অত্যন্ত প্রসন্ন। এটাই ছিল তার সবচেয়ে বড় পুরস্কার, দেবতাদের কাছ থেকে পাওয়া সার্টিফিকেট যে তিনি পরীক্ষায় শুধু পাশ করেননি, তিনি তার শিক্ষকের থেকেও এগিয়ে গেছেন। ঠিক তাই। দেবতারা তাকে আশীর্বাদ করলেন, তোমার দৃষ্টিশক্তি ওকামনো ফিরে আসবে, তোমার দাঁতগুলো সোনার মতো উজ্জ্বল হবে এবং তুমি দিব্য জ্ঞান লাভ করবে। আর সঙ্গে 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 উপমন্যুর দৃষ্টি ফিরে এলো। তিনি কুয়ো থেকে উঠে এসে সোজা তার গুরুর চরণে প্রণাম করলেন এবং তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। এবার গোধৌম্যের প্রতিক্রিয়া কি ছিল? তিনি কি অবাক হয়েছিলেন যে তার শিষ্য দেবতাদের আদেশ অমান্য করেছে? না, বরং তিনি অত্যন্ত প্রসন্ন হলেন।
তার চোখে ছিল স্নেহ এবং শিষ্যের জন্য অপরিসীম গর্ব। তিনি উপমন্যুকে আশীর্বাদ করে বললেন, কি বললেন? বৎস, দেবতাদের আশীর্বাদে তুমি উত্তীর্ণ হয়েছ। তোমাকে আর কোনো পুঁথিগত বা আনুষ্ঠানিক অধ্যয়ন করতে হবে না। সমস্ত বেদ এবং ধর্মশাস্ত্রের জ্ঞান তোমার কাছে আপনা আপনি প্রকাশিত হবে। তোমার ভক্তির মাধ্যমে তুমি সকল জ্ঞান লাভ করেছ। এই আশীর্বাদের তাৎপর্য বিশাল। এর মানে কি এই যে পড়াশোনা বা শাস্ত্রচর্চার কোনো মূল্য নেই? না, বিষয়টা ঠিক তা নয়। তাহলে কি? গল্পটি এই প্রাচীন আদর্শকে প্রতিষ্ঠা করছে যে জ্ঞানার্জনের জন্য শুধু তথ্য সংগ্রহ বা ইনফরমেশন গ্যাদারিং যথেষ্ট নয়। চরিত্র, শৃঙ্খলা, আত্মসংযম এবং সমর্পণ হলো সেই আধার বা ভেসেল যা জ্ঞানকে ধারণ করতে পারে। আচ্ছা, উপমন্যু তার পরীক্ষার মাধ্যমে সেই আধারটি তৈরি করেছেন। এখন জ্ঞান সেখানে নিজে থেকেই প্রবাহিত হবে। পরবর্তীকালে তিনি নিজেই একজন মহান ঋষি হয়েছিলেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণকেও শিক্ষা দিয়েছিলেন বলে কথিত আছে। তাহলে পুরো যাত্রাটা যদি আমরা দেখি, একজন সাধারণ শিষ্য শুধুমাত্র তার আনুগত্য এবং নীতির প্রতি অবিচল থাকার জোরে সমস্ত জাগতিক বাধা, শারীরিক কষ্ট, এমনকি দেবতাদের দেওয়া প্রলোভনও অতিক্রম করে জ্ঞান ও সিদ্ধি লাভ করলেন। এটা সত্যি এক অবিশ্বাস্য রূপান্তর। নিঃসন্দেহে এটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি শিক্ষক ও শিষ্যের সম্পর্কের এক গভীর দর্শন, যেখানে বিশ্বাস, সমর্পণ এবং শৃঙ্খলা জ্ঞানের সর্বোচ্চ দরজা খুলে দিতে পারে। উপমন্যুর গল্প শেখায় যে যখন অভিপ্রায় শুদ্ধ থাকে এবং সমর্পণ প্রশ্নাতীত হয়, তখন জ্ঞান নিজেই সাধকের কাছে ধরা দেয়। কিন্তু এই গল্পটা আজকের আধুনিক বিশ্বে দাঁড়িয়ে একটা খুব জরুরি প্রশ্ন তুলে ধরে। কি প্রশ্ন? গল্পটি নিঃস্বার্থ আনুগত্যের মহিমাকে গ্লোরিফাই করছে। উপমন্যু সফল হয়েছিলেন কারণ তার গুরু ছিলেন জ্ঞানী এবং তার উদ্দেশ্য ছিল শিষ্যের কল্যাণ। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করেছেন। প্রশ্নটা হলো, যদি গুরু বা নেতা অযোগ্য, অসৎ বা ভুল পথে চালিত হন, তখন কি হবে? ঠিক। তখন তো এই নিঃশর্ত আনুগত্যই বিনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইতিহাসে এমন উদাহরণ তো কম নেই। ঠিক, সেখানেই আমার প্রশ্নটা। আজকের যুগে যেখানে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনাকে এত গুরুত্ব দিই, সেখানে এই ধরনের নিঃশর্ত আনুগত্যের প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? এই দুটোর মধ্যে ভারসাম্যটা কিভাবে তৈরি হবে? এটা একটা জটিল প্রশ্ন এবং এর কোনো সহজ উত্তর নেই। উপমন্যুর গল্পটা প্রেক্ষাপট নির্ভর। সেখানে গুরু এবং শিষ্যের মধ্যে একটা গভীর বিশ্বাস এবং ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু আধুনিক প্রেক্ষাপটে তা সে কর্মক্ষেত্র হোক, রাজনীতি হোক বা ধর্ম, প্রশ্ন করা এবং যাচাই করার অধিকারকে অস্বীকার করা যায় না। হয়তো ভারসাম্যটা এখানেই যে আমরা সিস্টেম বা নেতার প্রতি আস্থাশীল থাকব, কিন্তু আমাদের বিবেক বা বিবেকবুদ্ধিকে বিসর্জন দেব না। তাহলে আসল চ্যালেঞ্জটা হলো এটা বোঝা যে কখন বিশ্বাস করতে হবে আর কখন প্রশ্ন করতে হবে। সেই সীমারেখাটা কোথায়? একদম। হয়তো এই প্রশ্নটার উত্তর আমাদের প্রত্যেককেই নিজের নিজের পরিস্থিতি আর বিচার বুদ্ধি দিয়ে খুঁজে নিতে হবে। এই চিন্তাটা আজকের মতো শ্রোতাদের জন্য রইল।